আজকের বিষয় সজীব ওয়াজেদ জয় কেন হঠাৎ করেই তার মায়ের অর্থাৎ শেখ হাসিনার রাজনীতি থেকে অবসরের কথা বললেন এবং সেই সঙ্গে আমি আরও একটি বিষয় আপনাদের সামনে উত্থাপন করি যে আগামী 23শে জানুয়ারি শুক্রবার দিল্লিতে সন্ধেবেলা একটি অনুষ্ঠান হচ্ছে, সেটা বাংলাদেশ বিষয়ের উপরে, অর্থাৎ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি অনুষ্ঠান হচ্ছে। সেই অনুষ্ঠানে শেখ হাসিনার হাজির থাকার কথা। শেখ হাসিনা কিভাবে হাজির থাকবেন বা না থাকবেন আমি সেই প্রসঙ্গে একটু পরে আসছি। আমি সেটা আপনাদের কাছে ব্যাখ্যা করার চেষ্টা করব, কারণ এটা নিয়েও তুমুল জল্পনা আছে মিডিয়ার মধ্যে, আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থকদের মধ্যে। আমার ধারণা বাংলাদেশ সরকারের মধ্যেও এটা নিয়ে জল্পনা আছে যে 23 তারিখ দিল্লিতে ঠিক কি হতে যাচ্ছে শেখ হাসিনাকে নিয়ে। আমি প্রথমে সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার, যেটা তিনি আল জাজিরাকে দিয়েছেন, সেই সাক্ষাৎকারের একেবারে শেষ অংশে যে অংশটি, যে বিষয়টি উত্থাপিত হয়েছিল, সেটি শেখ হাসিনার অবসর সংক্রান্ত। আপনারা জানেন যে 2024-এর 5 আগস্ট যখন গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে চলে আসেন, তার পরদিনই সজীব ওয়াজেদ জয় তিনি বলেছিলেন যে তার মা আর রাজনীতিতে থাকতে চান না। কিন্তু তারপরে এই যে বিগত 18 মাস শেখ হাসিনা দলের সভানেত্রী আছেন, এবং তাই শুধু নয়, আওয়ামী লীগ যে আবার সংঘবদ্ধ হয়েছে অনেকটা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগের মানে একেবারে অত্যন্ত নিন্দুক ব্যক্তি তারাও এটা এক বাক্যে স্বীকার করেন যে আওয়ামী লীগ অনেকটা সংগঠিত হয়েছে, এবং বাংলাদেশে তাদের ভোটটা জামাত বিএনপি তারা কাড়াকাড়ি শুরু করেছে যে আওয়ামী লীগের সমর্থকদের ভোটটা কারা পাবে। তো এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এখানে শেখ হাসিনার অবদানটা আমি অন্তত মনে করি সবচেয়ে বেশি। তার কারণ তিনি এই 18 মাস ধরে, আমার ধারণা 1800-র বেশি, অনেক বেশি হবে, তিনি সভা সমিতি করেছেন, ভার্চুয়াল মাধ্যমে করেছেন, কিন্তু সরাসরি কর্মীদের কথা শুনেছেন, তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে কিছু কিছু পদক্ষেপও তিনি করেছেন। তিনি সেখান থেকে চিকিৎসার ব্যবস্থা করা, অন্যান্য অর্থ সহায়তা দেওয়া, এগুলি তিনি করেছেন। ফলে আওয়ামী লীগ এখন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, যে জায়গা থেকে তাকে এগোনোর জন্যে কতগুলো অন্য বাধা আছে, আইনি বাধা। সেই আইনি বাধাটা হচ্ছে ইউনূস গভর্নমেন্ট তাদের সন্ত্রাস দমন আইনে তাদের নিষিদ্ধ করে রেখেছে, যার ফলে এই যে ত্রয়োদশ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, সেখানে আওয়ামী লীগ পার্টিসিপেট করতে পারছে না। এখন এগুলো সবই পুরনো কথা, কিন্তু সম্প্রতি অর্থাৎ 2-4 দিন আগেই সম্ভবত সাক্ষাৎকারটি গৃহীত হয়েছে, যেখানে সজীব ওয়াজেদ জয় এই প্রথম তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন, যে সাক্ষাৎকারটি তিনি তার নিউ ইয়র্কের বাড়িতে দিয়েছেন। এটা খুব ইন্টারেস্টিং যে আল জাজিরার সাংবাদিক, তিনিও আবার একজন ভারতীয়, তিনি ভারত থেকে গিয়েছেন, সেখানে গিয়ে তিনি আল জাজিরার প্রতিনিধি হিসেবে সজীব ওয়াজেদ জয়ের একেবারে মুখোমুখি বসে সাক্ষাৎকার। এর আগে সজীব ওয়াজেদ জয় বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দিয়েছেন, আরও অনেক মিডিয়াকে দিয়েছেন, কিন্তু সেগুলি সবই কিন্তু ভার্চুয়াল মাধ্যমে দিয়েছিলেন। এই প্রথম তিনি একেবারে মুখোমুখি বসে দিয়েছেন। সেখানে এই প্রসঙ্গ এসেছিল এবং জয় খুব স্পষ্ট করেই বলেছেন যে শেখ হাসিনার এইটাই হচ্ছে শেষ টার্ম, এরপর তিনি আর মানে দলের বা ভবিষ্যতে যদি সরকারও ক্ষমতায় আসার সুযোগ থাকে, শেখ হাসিনা কিন্তু সরকারকে নেতৃত্ব দেবেন না, দলকে নেতৃত্ব দেবেন না। জয় খুব স্পষ্ট করে একটা কথা বলেছেন যে শি ইজ ওল্ড, অর্থাৎ তার বয়স হয়েছে এবং তাকে সরে যেতে হবে, এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগ কোনো পারিবারিক বিষয় নয়, এবং আওয়ামী লীগ এত বড় একটা পার্টি যে মানে গ্রন্থিতে বাংলাদেশের গ্রন্থিতে এই দল আছে, ফলে এই দলের পুনরুজ্জীবন, ময়দানে ফেরা, এগুলো শুধু সময়ের অপেক্ষা। কিন্তু শেখ হাসিনা তিনি থাকবেন না, নতুন কেউ আসবেন কিনা এই প্রসঙ্গটা আলোচনায় আসবেন তো বটেই। শেখ হাসিনা না থাকলে কেউ না কেউ দলের সভাপতি হবেন, উনি যদি সরে যান পদ থেকে। কিন্তু জয় একটা স্পষ্ট করে বলে দিয়েছেন যে তার মা অবসর নেবেন। এখন এই অবসর কবে নেবেন, এইটা একটা বড় প্রশ্ন, কারণ আওয়ামী লীগ সরকারিভাবে এখনো বলে যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী,
আমি আপনাদের বলি যে দিল্লিতে 23 তারিখের যে অনুষ্ঠানটার কথাটি আমি বলছিলাম, সেটি হচ্ছে ফরেন করেসপন্ডেন্ট ক্লাবস অফ সাউথ এশিয়া, অর্থাৎ দিল্লিতে সাউথ এশিয়ার বিভিন্ন দেশের যে সাংবাদিকেরা আছেন তাদের একটা সংগঠন, এবং সেখানে শুধু তারাই নেই, এই সূত্রে মানে দিল্লিতে যত কূটনৈতিক সংবাদদাতা আছেন বিভিন্ন দেশের, অর্থাৎ ইউরোপ আমেরিকা থেকে শুরু করে যত দেশের আছে, সকলে সেদিন ওই অনুষ্ঠানটায় থাকবেন এবং সেখানে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। আওয়ামী লীগের দুজন সাবেক মন্ত্রী সেখানে থাকার কথা, এবং আরও অনেকে থাকবেন। বাংলাদেশের অভিনেত্রী রোকেয়া প্রাচী, তার ওখানে বক্তব্য পেশ করার কথা। ফ্রান্স থেকে একজন অধ্যাপক মাসুম বিল্লাহ, তিনি সংযুক্ত হবেন। একটা বড় একটা কিছু হতে যাচ্ছে যেখানে এই বাংলাদেশ বিষয়ে আলোচনা হবে। আমন্ত্রণ পত্রে এখনো পর্যন্ত লেখা আছে যে শেখ হাসিনা তিনি এখানে শুরুতে তিনি একটি ভাষণ দেবেন। এখন শেখ হাসিনা অসংখ্য ভাষণ গত 18 মাস ধরে দিয়েছেন, সবই ভার্চুয়াল মারফত, এবং সেখানে তাকে তার কণ্ঠস্বর শোনা যায়, তাকে ছবিতে দেখা যায় না। এইটা নিয়ে একটা জল্পনা আছে যে তিনি ভিডিওতে হাজির হবেন। আমি এখনো পর্যন্ত এটার ব্যাপারে নিশ্চিত হতে পারিনি যে তিনি ভিডিওতে হাজির হবেন কিনা। যদিও ওয়ালে আমরা যখন এই খবরটাকে ব্রেক করি, তখন মানে প্রথমবার যখন এই খবরটা আমরা করি, তখন কিন্তু আমরা বলেছিলাম যে আওয়ামী লীগের বহু নেতাকর্মী তারা মনে করেন যে নেত্রীকে তারা একটু চাক্ষুষ করতে চান, কারণ এটা একটা আওয়ামী লীগের ইন্টারনাল বায়োলজি যে শেখ হাসিনাকে কেন্দ্র করে একটা তার যে কি বলা যায় দলটা যেভাবে গড়ে উঠেছে, তাতে শেখ হাসিনা কেমন আছেন, তিনি কতটা সুস্থ, কতটা এবং একটা মানে যোগাযোগ, আস্থা, ভরসা থাকলে পরে মানুষের মধ্যে এই ধরনের উৎকণ্ঠাও থাকে। ফলে অনেকেই চান যে তাকে একবার দেখা, চাক্ষুষ করা, সেটা ভিডিওতে হলেও তাকে একবার চাক্ষুষ করা। আমি জানি না যে সেটা তেমন কিছু হতে যাচ্ছে কিনা, কিন্তু হাজির হয়ে অডিও ভাষণ দেবেন, এবং সেটাও প্রি রেকর্ডেড কিনা, আগে থেকে রেকর্ড করা নাকি লাইভ দেবেন, এগুলো আমি জানি না। তিনি কোনো প্রশ্নের উত্তর দেবেন কিনা সাংবাদিকদের। এখনো পর্যন্ত আওয়ামী লীগ কর্তৃপক্ষের তরফে বলা হচ্ছে যে এটা তাদের অনুষ্ঠান নয়, উদ্যোক্তারা এই ব্যাপারে বলতে পারবেন। উদ্যোক্তারাও এই জায়গাটাকে খুব স্পষ্ট করছে না যে তিনি কোনো প্রশ্নোত্তরের আসরে হাজির হবেন কিনা। কিন্তু নতুন যেটা, সেটা হচ্ছে যে সরকারিভাবে বলা যায় যে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে আসার পর এই প্রথম তিনি দিল্লিতে একটা কোনো অনুষ্ঠানে, ভার্চুয়ালি হলেও দিল্লিতে একটা অনুষ্ঠানে কিন্তু তিনি হাজির হচ্ছেন, এবং ভারতীয় শ্রোতাদের মধ্যে, তারা ভারতীয় সাংবাদিক, বিদেশি সাংবাদিক, তাদের সামনে তিনি ভাষণ দেবেন। এবং সেখানে বহু মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে দিল্লির ওই অনুষ্ঠানটায় অংশ নেওয়ার জন্য, শ্রোতা হিসেবে যাওয়ার জন্য অনেক মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ যে সাউথ ফরেন করেসপন্ডেন্ট ক্লাবস অফ সাউথ এশিয়া, তারা এইরকম বাংলাদেশ নিয়ে একটা সেমিনার করছে বা আলোচনা চক্র, সেখানে শেখ হাসিনা আমন্ত্রিত, এবং শেখ হাসিনা কনসেন্ট দিয়েছেন যে তিনি ওই অনুষ্ঠানে ভাষণ দেবেন। এটাও কিন্তু খুব মানে অভিনব বলে আমার মনে হচ্ছে যে এটা যদি আওয়ামী লীগের প্রোগ্রাম হতো তাহলে কিছু বলার ছিল না, কিন্তু কেন হঠাৎ করে সাংবাদিকদের একটা ক্লাব, সাংবাদিকদের একটা মঞ্চ বা অর্গানাইজেশন, তারা বাংলাদেশ নিয়ে অনুষ্ঠান তারা করতেই পারেন, কিন্তু সেখানে তারা শেখ হাসিনাকে, আওয়ামী লীগের নেতাদের, মন্ত্রীদের তারা আমন্ত্রণ জানিয়েছেন, এটা আমার কাছে খুব একটা স্পষ্ট হচ্ছে না। ফলে আমার মনে হয় যে এই গোটা যে এই যে আয়োজনগুলি, এগুলি একটা বৃহৎ পরিকল্পনার ক্ষুদ্র 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 অংশ, যেগুলো মিলিয়ে একটা কিছু হবে বলে আমার ধারণা। সজীব ওয়াজেদ জয়ের যে সাক্ষাৎকার, যেখানে তিনি খুব স্পষ্ট বলছেন যে তার মায়ের এটাই শেষ টার্ম, এখন এই টার্মটা কবে শেষ হবে এই বিষয়টা নিয়ে সাংবাদিক তাকে প্রশ্ন করেননি। আমরা জানি যে 2024-এর 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল। তার মানে 2029 সালের জানুয়ারি মাস পর্যন্ত, সম্ভবত 11-12 জানুয়ারি নাগাদ শেখ হাসিনা শপথ নিয়েছিলেন। তার মানে 2029-এর 11-12 জানুয়ারি বা ওই রকম সময় পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার মেয়াদ আছে বলে আওয়ামী লীগ দাবি করে। তার কারণ তারা ওই যে আমন্ত্রণপত্র যেটা প্রচার করা হয়েছে, সেই আমন্ত্রণপত্র কিন্তু বলা আছে যে বাংলাদেশের অনারেবল প্রাইম মিনিস্টার মিসেস শেখ হাসিনা তিনি ওই অনুষ্ঠানে ভাষণ দেবেন। অর্থাৎ আওয়ামী লীগ তাদের যে অবস্থান সরকারিভাবে, যে শেখ হাসিনা তিনি পদত্যাগ করেননি, এবং তিনি এখনো
এখনও তিনি হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, শেষ নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি। এটা হচ্ছে আওয়ামী লীগের সরকারিভাবে বা দলীয় বয়ান, এটাই তাদের বয়ান। স্বভাবতই এটা খুব বোঝা যাচ্ছে যে এমন একটা অনুষ্ঠানে যখন শেখ হাসিনা হাজির হবেন, সে তিনি যেভাবেই হন, অডিও বাইট দিন বা সরাসরি অডিওতে কথা বলুন, যাই হোক না কেন, তার ঠিক আগে আগে জয়ের এই সাক্ষাৎকারে এবং যেখানে তিনি বলছেন যে তার মা অবসর নেবেন এবং বলছেন যে তার বয়স হয়েছে। এখন আমার কাছে একটা জিনিস মনে হয়, আমি সরাসরি এগুলো জানি না, কিন্তু বিভিন্ন জনের বক্তব্য থেকে যে কথাগুলি উঠে আসছে, আওয়ামী লীগের অনেক নেতাদের সঙ্গে কথা হলো, আমি দু একজন বিএনপি নেতার সঙ্গেও কথা বলেছি, জামাত নেতার সঙ্গেও কথা বলেছি, এবং বাংলাদেশে আমার সাংবাদিক বন্ধুদের সঙ্গেও কথা হয়েছে। তারা সবাই মিলে যে একটা বিষয় আসছে, সেটা হচ্ছে যে একটা কি মার্কিন আমেরিকার সঙ্গে কি আওয়ামী লীগের শেষ পর্যন্ত কোনো একটা বোঝাপড়া হতে যাচ্ছে কিনা। তার কারণ এটা সবাই এখন জানে যে 2024-এর যে গণ অভ্যুত্থানটি, সেটি আসলে আমেরিকার স্পন্সর্ড অভ্যুত্থান। অর্থাৎ আমেরিকা তারা বিভিন্নভাবে চেষ্টা করে এই যুবকদের তৈরি করেছিল যে যারা শেখ হাসিনার উৎখাতের একেবারে চূড়ান্ত আঘাতটি দেবে, এবং যে কারণে আমরা দেখেছিলাম যে যার যা কর্তব্য করা তারা সেটা করেনি। বোঝাই যাচ্ছিল যে আমেরিকার ওপর থেকে একটা চাপ বা তাদের কৌশলের অংশ এটা ছিল যে কেউ নীরব থাকবে, কেউ নিষ্ক্রিয় থাকবে, এটা তাদের কৌশলের অংশ ছিল। এখন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে দুই নারীকে নিয়েই আমেরিকা একটা সময় কিন্তু বীতশ্রদ্ধ ছিল, খালেদা জিয়া এবং শেখ হাসিনা। দুজনের কাছেই তারা কতগুলি দাবি পেশ করেছিল, তার মধ্যে খুব জোরালোভাবে সেই দাবিগুলি বলা যায় যে উপেক্ষা করেছিলেন, তার নাম কিন্তু শেখ হাসিনা। বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বা বিদেশ মন্ত্রী একে আব্দুল মোমেন, তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন যে হাসিনার উপরে অস্ত্র কেনার জন্যে মার্কিনী চাপ প্রবল রকম ছিল, যেটা শেখ হাসিনা কিছুতেই রাজি হচ্ছিলেন না। আমেরিকা বলছিল যে তোমার দেশের অনেক উন্নতি হয়েছে, সেই উন্নয়নগুলোকে প্রোটেক্ট করার জন্যও তোমার অনেক বেশি আর্মস অ্যামুনিশন দরকার, সেটা নিয়ে তিনি রাজি ছিলেন না। তিনি সেন্ট মার্টিন দ্বীপটা আমেরিকাকে লিজ দিতে রাজি ছিলেন না। এই সমস্ত কারণেই গত 15-16 বছর ধরে আমেরিকার সঙ্গে দর কষাকষি যেমন হয়েছে, তেমনি আমেরিকাকে দুয়ো দিয়ে অর্থাৎ পাত্তা না দিয়ে তিনি অনেক কথা বলেছেন। এমনকি আমেরিকায় সত্যি গণতন্ত্র আছে কিনা এই প্রশ্নও তিনি তুলেছেন। এমনকি আমেরিকাতে মানবাধিকার এবং মানুষের বেঁচে থাকার পরিস্থিতিটা কতটা, যেখানে স্কুলে, কলেজে, হাটে, বাজারে আততায়ীর গুলিতে শত শত লোক প্রত্যেক বছর মারা যাচ্ছেন, তিনি বলেছেন যে এই পরিস্থিতি তো বাংলাদেশে নেই। খুব স্বাভাবিক যে আমেরিকাতে যিনি ক্ষমতায় থাকুন, তিনি ডেমোক্র্যাট হন আর রিপাবলিকান হন, কেউই কিন্তু এটা ভালোভাবে নেবেন না যে একটা তৃতীয় দুনিয়ার ক্ষুদ্র একটা দেশের প্রধানমন্ত্রী, তিনি তার এত স্পর্ধা যে তিনি আমেরিকাকে চোখ রাঙান। কিন্তু এই সবের প্রতি এই সমস্ত কারণে ফাইনালি শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, এটা এখন স্পষ্ট। এখন অনেকে মনে করছেন যে খালেদা জিয়া প্রয়াত হয়েছেন, তিনি বিএনপির নেত্রী ছিলেন, খালেদা জিয়ার জায়গায় তার পুত্র চলে এসেছেন। এখন শেখ হাসিনা যদি আনুষ্ঠানিকভাবে তার অবসর হয়, অর্থাৎ তিনি যদি ঘোষিতভাবে দলের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরে যান, তাহলে আমেরিকা ষোলকলাপূর্ণ হয় যে তারা তো এই দুই নারীকেই বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করতে চেয়েছিল। অসুস্থতা, দীর্ঘ অসুস্থতার কারণে স্বাভাবিক মৃত্যু হয়ে গেল, অসুস্থতাজনিত মৃত্যু হলো খালেদা জিয়ার। এখন শেখ হাসিনা সুস্থ সবল নেত্রী, তাকে কোনোভাবে চাপ তৈরি করা হয়েছে কিনা, বা আওয়ামী লীগ এইভাবে নতুন করে ভাবনা চিন্তা করছেন কিনা যে শেখ হাসিনার বয়স হয়েছে, ফলে নতুন নেতৃত্ব আনতে হবে। আমি এটা বলতে পারি যে দ্য ওয়ালকে, আমি যে সাক্ষাৎকারটি শেখ হাসিনা নিয়েছি, সেখানে কিন্তু খুব ক্যাটেগরিক্যালি তিনি নিজেও বলেছিলেন যে দলে কিছু মানুষের কিছু নেতা যারা জনবিচ্ছিন্ন, তাদের তিনি সরিয়ে দিতে চান। 2 নম্বর বলেছিলেন যে নতুন মুখ না আনলে পরে আমরা ঘুরে দাঁড়াতে পারবো না এবং ভালো ফল করতে পারবো না, নতুন মুখ আমাদের আনতে হবে। এবং তিনি সেই বলেছিলেন যে এই নতুন মুখটা কখনোই ঢাকার এলিট সোসাইটির লোক হতে হবে এই রকম নয়। গোটা বাংলাদেশের এরকম প্রচুর মানুষ আছেন যারা আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে, ফলে তিনি নানান জায়গা থেকে বাছাই করে একটা নেতৃত্ব তৈরি করবেন, যে নেতৃত্বের হাতে তিনি সমস্ত দায়িত্বটা সমর্পণ করবেন।
হয়তো আমি যেটা আওয়ামী লীগ থেকে শুনছি যে এটাও খুব একেবারে মানে একদিন সকালে উঠে জানা গেল যে আওয়ামী লীগ এইরকম চেঞ্জ করে দিয়েছে, ব্যাপারটা এরকম নাও হতে পারে। নিচু মানে তৃণমূল স্তরে কিছু সাংগঠনিক পরিবর্তন, তারপরে মাঝারি স্তরে কিছু সাংগঠনিক পরিবর্তন, এবং এই পরিবর্তনগুলো করার ফাঁকে ফাঁকে নতুন কিছু নেতাকে সামনের সারিতে নিয়ে আসা, যারা আগামী দিনে দেশে বা বিদেশে বসেও আওয়ামী লীগকে নেতৃত্ব দেবেন। এরকম বেশ কয়েকজন নেতা কিন্তু বোঝা যাচ্ছে যে তাদেরকে বিভিন্ন সাক্ষাৎকারে তাদেরকে দলের থেকে তাদের নাম সুপারিশ করা হচ্ছে। তারা খুব সুবক্তা শুধু নন, তারা খুব যুক্তি দিয়ে কথা বলেন, এবং তারা বাংলাদেশের যে প্রচলিত রাজনীতির যে হিংসাশ্রয়ী রাজনীতি, কথার মধ্যে যে হিংসা, যে বিদ্বেষ, যে ঘৃণা, এই যে বিষয়গুলো, এখান থেকে তারা মুক্ত। এই গুণটা সজীব ওয়াজেদ জয়ের মধ্যেও আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি বহুদিন আমেরিকায় বাস করছেন, তিনিও কথাবার্তায় খুবই মার্জিত যুক্তিপূর্ণ কথা বলেন। যে সাক্ষাৎকারটি নিয়ে আমি আলোচনা করছি, সেই সাক্ষাৎকারটিতেও তিনি খুব মার্জিতভাবে যুক্তিপূর্ণভাবে বলেছেন যে তার মাকে যেভাবে দোষারোপ করা হচ্ছে যে তিনি এই হত্যালীলা ঘটিয়েছেন গণ অভ্যুত্থানের সময়, তিনি বলেছেন যে একটি অর্ডারও তার মা কখনো দেননি। লেথাল ওয়েপন চালানোর বিষয়টি তার মা বলেছিলেন যে যারা টেরোরিস্ট, যারা ভিড়ের মধ্যে মিশে আছে, যে জঙ্গি, অস্ত্রধারী জঙ্গি, তাদের বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহার করার নির্দেশ তার মা দিয়েছিলেন। এবং জয় বলেছেন যে তার মা যদি সত্যি হত্যালীলা চাইতেন বা হত্যার নির্দেশ দিতেন, তাহলে তার মাকে ক্ষমতা থেকে এইভাবে চলে আসতে হতো না বা দেশ ছাড়তে হতো না। তিনি আসলে হত্যা চাননি, সেই কারণেই তাকে মানে দেশ ছাড়তে হয়েছে। কারণ তিনি যদি হত্যা চাইতেন তাহলে হয়তো তার নিরাপত্তা রক্ষীরাও মারা যেত, আওয়ামী লীগের অনেক মানুষ মারা যেত, কিন্তু তিনি বেঁচে যেতেন। এই রকম পরিস্থিতি তিনি চাননি, তাই তিনি দেশ ত্যাগ করেছেন। এবং বাংলাদেশের এখন পরিস্থিতিটা কি, সজীব ওয়াজেদ জয় সেটাও শেষ করেছেন, সেইটা বলে যে বাংলাদেশ কোন ধরনের দুর্যোগের মধ্যে পড়েছে। কিন্তু আমার যেটা মনে হয় যে এই একই সময় আমি দেখছি যে বাংলাদেশের নির্বাচন যখন একেবারে মানে কি বলা যায়, মানে ঘর ভেদ করে ঢুকে পড়েছে, কড়া নাড়া নয়, একেবারে ঘরে ঢুকে পড়েছে, তখন হঠাৎ করে ব্রিটিশ হাই কমিশনার, ঢাকার ব্রিটিশ হাই কমিশনার, তিনি কেন দিল্লিতে এসে নানান জনের সঙ্গে মিলিত হচ্ছেন আমি জানি না। এটার মধ্যেও কোনো এই আঞ্চলিক রাজনীতির কোনো সম্পর্ক আছে কিনা, বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো সম্পর্ক আছে কিনা আমি জানি না, কিন্তু অনেকে মনে করছেন যে সম্পর্ক আছে। এবং এই যে দিল্লিতে একটা আওয়ামী লীগের একটা কি বলা যায়, আওয়ামী লীগ ঠিক নয়, আওয়ামী লীগের নেতারা থাকবেন, কিন্তু ফরেন করেসপন্ডেন্ট ক্লাবস অফ সাউথ এশিয়া, তারা যে এরকম একটা আয়োজন করছেন। এবং কদিন আগেই রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের যে রিপোর্ট ছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, যে মানবাধিকার হরণের রিপোর্ট, সেই রিপোর্টকে কাউন্টার করে, নস্যাৎ করে আওয়ামী লীগের তৈরি করার ডকুমেন্ট, সেটাও কিন্তু নয়াদিল্লিতে প্রকাশিত হয়েছে, এবং সেখানেও কয়েকজন আওয়ামী লীগের নেতা উপস্থিত ছিলেন। তো আমার মনে হয় যে সব মিলিয়ে একটা কোনো কিছু হতে যাচ্ছে, যার টুকরো টুকরো এই সূত্রগুলোকে মেলালে আমি জানি না যে এর ফলে বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো রকম নতুন ভাবনা চিন্তা হবে কিনা, নির্বাচন কোনোভাবে পিছিয়ে যাবে কিনা সাময়িকভাবে, বা আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনের কোনো পায়তারা কোনোভাবে কোথাও হচ্ছে কিনা, আমি এগুলো জানি না। কিন্তু আমার মনে হয় যে অনেকজনের সঙ্গে কথা বলে তাদের ভাবনা থেকে আমি যেগুলো যে জানতে পারছি সেগুলো আপনাদের কাছে পেশ করলাম, যে অনেকে মনে করছেন যে একটা কিছু হতে যাচ্ছে। এবং পরশুদিন শেখ হাসিনা কি বলেন, এইটাও কিন্তু সবার মধ্যে একটা কৌতূহল তৈরি করেছে। আমি বাংলাদেশের কিছু সরকারি লোকজনের সঙ্গেও কথা বলেছি, তারাও কিন্তু তুমুল কৌতূহলী যে শেখ হাসিনা 23শে জানুয়ারি তিনি কি বলেন, এবং কেনই বা হঠাৎ করে সজীব ওয়াজেদ জয় এত স্পষ্ট করে বললেন যে তার মা আর মানে এটাই তার শেষ টার্ম, তার মা এরপর আর দলের কোনো দায়িত্ব বা সরকারে যদি আসেন তারা, সেই দায়িত্বে তার মা থাকবেন না, নতুন কেউ থাকবে। কে থাকবে সেই আলোচনা সাংবাদিক তোলেননি, ফলে সজীব ওয়াজেদ জয়েরও বলার প্রশ্ন ছিল না। কিন্তু মনে হচ্ছে যে নতুন নেতৃত্ব তৈরির কাজটা শেখ হাসিনা তৈরি করেছেন, এবং তিনি হয়তো কোনো বড় ঘোষণা করলেও করতে পারেন। 12ই ফেব্রুয়ারি নির্বাচন কি হচ্ছে? আপনারা যারা নির্বাচনে ভোট দেওয়ার জন্য ব্যতিব্যস্ত, আর আপনারা যারা ক্যাম্পেইন নিয়ে ব্যতিব্যস্ত, অথবা যারা এই নির্বাচনকে ঠেকানোর জন্য ব্যতিব্যস্ত,
আপনাদের কাছে কি এখন পর্যন্ত বাংলাদেশে একটি নির্বাচন হবে সেই রকমের আমেজ আপনারা কি দেখতে পাচ্ছেন? আপনাদের কাছে কি মনে হচ্ছে যে একটি সুষ্ঠু, স্বাভাবিক, গ্রহণযোগ্য মাত্রার নির্বাচনের জন্য আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের রাজনীতি এই মুহূর্তে তৈরি হয়ে বসে আছে? আমার কাছে তা মনে হয়নি। কেন মনে হয়নি? দেখেন, বাংলাদেশে 1991 পরবর্তী যত নির্বাচন হয়েছে, 90 পরবর্তী সমস্ত নির্বাচনের সাথে সরাসরিভাবে আমার সম্পৃক্ততা ছিল। আমি কখনো নির্বাচনে প্রার্থী নই, আমি সাধারণ একজন রাজনৈতিক কর্মী এবং ভোট আমি দিয়েছি, ভোটের ক্যাম্পেইন আমি করেছি। ভোটের সময়ে কেন্দ্রের ভেতরে পুলিং এজেন্ট হিসেবে থেকেছি, নেতাদের সাথে কাজ করেছি, নেতৃত্বের সাথে কাজ করে জনগণকে ভোট দিতে ভোট কেন্দ্রে নিয়ে গিয়েছি। সুতরাং ভোট সম্পর্কে, বাংলাদেশের ভোট সম্পর্কে আমার কিন্তু অভিজ্ঞতা রয়েছে। আমরা দেখতাম 1-2 মাস আগ থেকে সাজ রব অবস্থা, মানে ভোটের আগে আগে মানে অনেকটা ঈদের আমেজ শুরু হয়। কিন্তু এবার মানুষের মধ্যে ভোট সম্পর্কে কোনো ধরনের আনন্দ কাজ করছে না, বরং মানুষ ভাবছে এই নির্বাচন দেশকে, সমাজকে কোথায় নিয়ে যাবে। দেশের যে স্ট্রাকচারের উপরে দাঁড়িয়ে বাংলাদেশটি স্বাধীন হয়েছে, 53 বছরে বাংলাদেশ দেশের মানুষকে চরম দরিদ্র অবস্থা থেকে একটা মধ্য আয়ের দেশে পরিণত করেছে। যে দেশের মানুষ এটি গামছা নিয়ে স্কুলে হাটে রওনা দিত, 3টি খন্দক পার হয়ে মানুষ বাজারে যেত, স্পেয়ার একটা লুঙ্গি নিয়ে যেত। ঢাকা থেকে চট্টগ্রামের দিকে রওনা দিলে, সকালে রওনা দিলে বিকালেও আপনি গিয়ে পৌঁছবেন কিনা সেটার কোনো নিশ্চয়তা ছিল না। সেই ঢাকা, চিটাগং বলেন, উত্তরবঙ্গ বলেন, দক্ষিণবঙ্গ বলেন, বাংলাদেশের যেই কোনো অঞ্চলে বলেন, ওয়েললি কানেক্টেড। এখন আর ফেরির যুগ নেই। তাহলে এই রকম একটা দেশে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে একটা পরিবর্তন আসবে। যেই কোনো রাজনৈতিক দল, মত, পথের মানুষ আসতে পারে, কিন্তু বর্তমানে বাংলাদেশে যা হচ্ছে এটা সেটাকে ইন্ডিকেট করে না। কেন করে না? দেখেন, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে যখন আপনি বাদ দিলেন, তখন বাংলাদেশের 50% মানুষ অটোমেটিক নির্বাচন থেকে বন্ধ হয়ে গেছে। এখন পৃথিবীর কাছে আপনি যদি এই নির্বাচনটিকে গ্রহণযোগ্য করতে হয়, এটিকে একটি মানুষের নির্বাচন হিসেবে দেখাতে হয়, এটা মানুষের পছন্দ করার মতো প্রার্থী আছে সেটা যদি দেখাতে হয়, তাহলে কিন্তু জনগণের পার্টিসিপেশন লাগবে। শেখ হাসিনার আমলে 2024-এর নির্বাচনে একমাত্র আওয়ামী লীগ ছাড়া অন্য বড় দলগুলো, বিশেষ করে জামাতে ইসলামী, জাতীয় বিএনপি প্রার্থী হয়নি। যার কারণে যেটা হয়েছে, এই নির্বাচনগুলোর গ্রহণযোগ্যতা কম হয়েছে। এখন আপনারাও কি শেখ হাসিনাকে ফলো করবেন? যে শেখ হাসিনা যেভাবে কম মানুষ নিয়ে নির্বাচন করেছে, আপনারাও তাই করবেন? তাহলে আপনাদের জুলাইয়ের দরকার কি ছিল? এতগুলো মানুষের জীবন নষ্ট করার দরকার কি ছিল? 7.5% অর্থনীতি প্রবৃদ্ধির দেশকে 3%-এ নামিয়ে আনার দরকার কি ছিল? কি দরকার ছিল বাংলাদেশের ইতিহাসকে ধ্বংস করার? কি দরকার ছিল বাংলাদেশের 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার যে সূতিকাগার 32 নম্বরকে ভাঙার? তাহলে আপনারা এত কিছু করে আপনারা কি করলেন? আপনারা নিজেরা প্রতিষ্ঠিত হইতে চেষ্টা করলেন। তা আপনাদের এই প্রতিষ্ঠার পর আর কি কোনো শক্তি পৃথিবীতে নেই? আর কি কোনো শক্তি বাংলাদেশে আসবে না? তখন যদি আপনাদেরকে এইভাবে কচুকাটা করে, তাহলে আপনারা যাবেন কোথায়? আসুন নির্বাচনের কথা বলি। এই যে মনে করেন নির্বাচনটি একটি ম্যানুফ্যাকচারিং নির্বাচন হচ্ছে। দেখেন, আমার নাঙ্গলকোটে বিএনপির প্রার্থী ছিল আব্দুল গফুর ভূঁইয়া। তিনি আগেও এই কনস্টিটিউয়েন্সি থেকে নির্বাচন করে এমপি হয়েছেন। তাকে এবার ঘোষণা করা হলো যে তিনি আমেরিকান নাগরিক, তিনি নির্বাচন করতে পারবেন না। কারণ আমাদের নাঙ্গলকোটের এই আসনটিতে যিনি জামাতে ইসলামী থেকে দাঁড়িয়েছেন, তিনি হলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাবেক। তারপরে আসেন মঞ্জুরুল হাসান মুন্সি, যিনি কুমিল্লাতে তিনি দাঁড়িয়েছেন। তিনি আগেও এমপি ছিলেন, আগেও
তিনি সংসদে গিয়েছেন, এবার তাকে ঋণ খেলাপি বলে শেষ মুহূর্তে এসে বন্ধ করে দেওয়া হলো। সেখানে যে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি হলেন হাসনাত। তাহলে হাসনাত আব্দুল্লাহ, এইভাবে আপনি সারা বাংলাদেশে খোঁজ নিয়ে দেখেন, আমি জানি এইরকম 7 থেকে 8 জন লোক ব্রিটিশ সিটিজেন থাকা অবস্থায় নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং তাদের প্রার্থিতা বৈধ হয়েছে। তারা কোনো প্রমাণও দেখাতে পারে নাই যে তারা ব্রিটেনের নাগরিকত্বটি সারেন্ডার করেছে। ইভেন তারেক রহমান সাহেবও তার যে নির্বাচনী হলফনামা ওখানে বলেননি যে উনি ব্রিটিশ সিটিজেন ছিলেন। আমরা জানি তিনি ব্রিটিশ সিটিজেন ছিলেন। তাহলে যদি বিদেশি নাগরিকত্ব থাকার কারণে কোনো মানুষের নির্বাচনে অযোগ্য হতে হয়, সেটি প্রথমে হওয়ার কথা ছিল জনাব তারেক রহমানের, কিন্তু তার বেলা এই আইনটি কার্যকর হয়নি। এই আইনটি যাদের বেলায় কার্যকর হয়েছে তারা মানে নেহায়েত জামাতকে অথবা এনসিপিকে অথবা জামাত জোটকে শুধুমাত্র মানে একটা ফেভার দেওয়ার জন্যই এই কাজটা করা হয়েছে। তো এইভাবে আপনি যখন নির্বাচন কমিশন, সরকার এবং আদালতকে ব্যবহার করে আপনার কোনো একটা বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য চেষ্টা করবেন, তখন মাঠের মানুষের কাছে এটাকে আর নির্বাচন মনে হবে না। মনে হবে যে আমি ভোট দেই বা না দেই, আমরা আর মামুরা একসাথে কিন্তু সংসদে যাব, যেই হোক আমরা একসাথে সরকার গঠন করব। এই রকমের একটি নির্বাচন বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পর, একটা গণবিক্ষোভের পর, একটা তত্ত্বাবধায়ক সরকার বলেন আর অন্তর্বর্তী সরকার বলেন, 2 বছরের কাছাকাছি বা 1.5 বছরেরও অধিক সময় থাকার পর ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল লুচ্ছাদের মতো লোকেরা যারা প্রতিদিন গলা পাঠাতেন, তারা ক্ষমতায় থেকে যখন একটি নির্বাচন করতে ব্যর্থ হয়, তখন দেশ, জাতি, সমাজ কোন দিকে যাবে সেটি একটি বড় প্রশ্ন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, আপনারা জানেন যে যদি 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, 5 দিন বা 6 দিনের মধ্যে একটি সরকার গঠন হয়, সেই ক্ষেত্রে নতুন সরকার ক্ষমতা গ্রহণ করে রাষ্ট্রের দায়িত্ব পালন কারা করবে, কারা বিদেশে যাবে, কারা এমপি হবে, কারা মন্ত্রী হবে, কারা প্রেসিডেন্ট হবে, সেটা নির্বাচিত দল ঠিক করে। কিন্তু ডক্টর ইউনূস আগামী বছরের মার্চ মাসে জাপান সফরটি তৈরি করে রেখেছেন। তার মানে কি, আগামী বছরের মার্চে, মানে যদি ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন হয়, আপনাদের কি ধারণা মার্চ পর্যন্ত সময় ডক্টর ইউনূস ক্ষমতায় থাকবে? এটা তো কোনো মানুষ বিশ্বাস করে না, কিন্তু ডক্টর ইউনূস বিশ্বাস করে। কেন করে? কারণ এই নির্বাচনটি ফেব্রুয়ারি মাসে হবে না, মার্চ মাসেও হবে না, এপ্রিল অথবা জুনে এই নির্বাচনটিকে ট্রান্সফার করে নিয়ে নেওয়া হবে। এবং আরো একটি খেয়াল করে দেখেন বিষয়, যে বাংলাদেশে যে একটি এসএসসি পরীক্ষা হয়, যেটি মার্চ মাসে হয়, সেটাকে ইতিমধ্যে জুন মাসে ট্রান্সফার করার ব্যবস্থা করা হয়েছে। কেন জুনে? কেন? কারণ হচ্ছে মে মাসের শেষের দিকে বা জুন মাসের প্রথম দিকে কোনো একটা সময়ে নির্বাচন করার সরকারের ইচ্ছা। কারণ ডক্টর ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশের কাছে রাষ্ট্রের যে স্বার্থ বিক্রি করার বন্ড সই দিয়ে এসছে, আমেরিকা সহ পৃথিবীর বড় বড় শক্তির কাছে তিনি যে বাংলাদেশকে বন্ধক দেওয়ার যে খত দিয়ে এসছে, সেটি এখনো পূরণ হয়নি। বিশেষ করে বন্দর স্থানান্তর, আরেকটি নতুন বন্দর প্রতিস্থাপনের ব্যবস্থা, এবং বার্মার করিডোরের ব্যবস্থা, এবং সেন্ট মার্টিনটি পাকাপাকিভাবে আমেরিকা বা অন্য কোনো শক্তির হাতে তুলে দেওয়ার ব্যবস্থা, এটা করতে তার আরো 2-3 মাস সময় লাগবে। সেই কারণে এই নির্বাচনটি ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাস, এপ্রিল মাস নয়, মে অথবা জুনের দিকে ট্রান্সফার করা হচ্ছে। এর ফলে বাংলাদেশের মানুষ যারা ইনফর্মড, যারা জানেন, যারা বোঝেন, যারা প্রশাসনের খোঁজ খবর রাখেন, তারা বুঝতে পারছেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে হাক ডাক হচ্ছে, অসারের তর্জন গর্জন সার, এটা হচ্ছে সেই রকম একটা বিষয়। যতই জনগণকে দেখানো হোক আন্দোলনের ভয়ে, জনচাপে, পৃথিবীর চাপে
এবং তারেক জিয়ার সাথে তার একটা প্রতিশ্রুতির চাপে তিনি নির্বাচনের কথা বলেছেন বটে, তবে তিনি এমন একটা অবস্থা তৈরি করে রেখেছেন হাটে মাঠে ঘাটে যে কোনো লোক সুষ্ঠু নির্বাচনের আশা করতে পারছেন না। যার কারণে কয়েকদিন পরে এই তারেক জিয়াই বলবেন, এই অন্যান্য দলরাই বলবেন নির্বাচনের কোনো পরিবেশ নেই, এই নির্বাচনকে আরো কয়েক মাস পিছিয়ে দেওয়া হোক। সেই আশায়, সেই ভরসায় এখন নির্বাচন একটা দোলাচলের মধ্যে পড়ে গেছে। আমরা বিশ্বাস করি না 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। 15ই ফেব্রুয়ারি 1996 সালে একটি নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনটি টিকেনি। ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ভালো কোনো মাস নয়, কারণ এই মাসটি এটা কুফা মাস। ডক্টর ইউনূস সেই কুফায় পাড়া দিয়েছে, পরবর্তীতে বুঝতে পেরে এখন সেই কুফা মাস থেকে মে জুনের দিকে তিনি স্থানান্তর হচ্ছেন। সেই গরমের দিনে, কানফাটা গরমে নির্বাচন করার জন্য তিনি বদ্ধপরিকর হয়েছেন। এবং যারা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করছেন, তাদেরও গায়ে চর্বি জমে গেছে। এসির বাতাস খাওয়া, ভালো ভালো গাড়িতে চড়া, পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করা, এই লোভটা তারা আর সামলাতে পারছেন না। ভাবলেন যত বেশি নিয়ে নেওয়া যায়। তো এইরকম একটা অবস্থায় বাংলাদেশটাতে নির্বাচন বলতে যে প্রহেলিকা আমরা শুনছি, সেটা আসছে না। দ্বিতীয়ত, যেখানে আওয়ামী লীগ নেই, স্বাধীনতার মার্কার নৌকা নেই, সেই নির্বাচন মানুষ আজকে হোক, দুদিন পরে হোক, বর্জন করবে। এই নির্বাচনে বাংলাদেশের 50 ভাগেরও অধিক মানুষ নির্বাচন কেন্দ্রে ভোট দিতেই যাবেন না। সুতরাং আপনারা ধরে নেন এই 12ই ফেব্রুয়ারির নির্বাচন হবে না, এটি মে জুনে চলে যাবে। এবং যদি হয়ও, সেই নির্বাচনে জনগণ ভোট দিতে যাবে না। ফেব্রুয়ারি হোক আর জুন হোক, এটা বর্জন, বর্জন এবং বর্জন। আরো একটি বিষয়, বাংলাদেশে তেলেসমতির আরেকটি নির্বাচন, সেটি বলে হা না নির্বাচন। সেই হা না নির্বাচন কারা দিয়েছেন? অবৈধ সরকার। দুটি সরকার হা না নির্বাচন দিয়েছেন, সেই দুটি সরকারকেই বাংলাদেশের সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করেছে। একবার এরশাদ জিয়াউর রহমান দিয়েছিলেন 5ম সংশোধনী, বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত হয়েছে। অর্থাৎ জিয়াউর রহমানের শাসনকালকে অবৈধ ঘোষণা করে যেসব কর্মকাণ্ড হয়েছে সেগুলাকে ফার্স্ট অ্যান্ড ক্লোজ ট্রানজাকশন হিসেবে ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি সেটাকে ওপেন করা হয়নি, কিন্তু সরকারকে অবৈধ করা হয়েছে। পরবর্তীতে 6ষ্ঠ সংশোধনীতে জিয়াউর রহমানের পর এরশাদ যেই ক্ষমতা নিল, সেই এরশাদের ক্ষমতাটিকেও যখন চ্যালেঞ্জ করা হয়, সুপ্রিম কোর্ট, বাংলাদেশের সর্বোচ্চ আদালত, এরশাদের সরকারকেও নাল অ্যান্ড ভয়েড অবৈধভাবে অবৈধ ঘোষণা দিয়েছে। এই এখন যে হা না ভোট দিচ্ছেন, এই হা না ভোট দেওয়া এই সরকারকেও ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে অবৈধ সরকার হিসেবে ঘোষণা করা হবে। তাদের কবর পিটিয়ে তাদের শাস্তি কার্যকর করা হবে। আর যারা বেঁচে থাকবে তাদেরকে খেজুর গাছের সাথে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হবে। আমি আশা করি বাংলাদেশ হাইকোর্ট সেই রকমের একটি আইনের দিকেই যাবেন।